আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা উক্ত অধ্যায়ের বেসিক কনসেপ্টের প্রবাহ চিত্র নিয়ে আলোচনা করব। আমাদের উক্ত নবজীবনের সূচনা অধ্যায়টিতে শুরুতে আমরা বয়ঃসন্ধিকাল সম্পর্কে পড়ব এবং পরবর্তীতে আমরা আমাদের এই যে জীবনের যে আবির্ভাব সেটা নিয়ে পড়ব। শুরুতে যদি আমরা একটু বয়ঃসন্ধিকাল নিয়ে কথা বলি, বয়ঃসন্ধিকালে আমরা বয়ঃসন্ধিকালীন সময়ে ছেলে এবং মেয়েদের কি ধরনের পরিবর্তনগুলো হয় সেটা নিয়ে কথা বলবো। আমাদের বয়ঃসন্ধিকালীন সময়ে আসলে কেউ গর্ভধারণ করলে কি ধরনের প্রবলেম হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো বয়ঃসন্ধিকালীন সময়ের মধ্যে আমাদের বেসিক্যালি হরমোনাল বিভিন্ন ধরনের পরিবর্তনের কারণে আমাদের বিভিন্ন রকমের পরিবর্তন আসে। এর মধ্যে শারীরিক যেই পরিবর্তনটা সেটা কিন্তু একদম বাহ্যিক দৃষ্টি থেকেই দেখা যায়, বাইরে থেকে আমরা দেখতে পাই। তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারনাল পরিবর্তন হয়, যেমন মানসিক পরিবর্তন হয়, তার আচরণগত পরিবর্তন হয়, সে বড়দের মতো আচরণ করতে শুরু করে। তাহলে এগুলো হলো তার বয়ঃসন্ধিকালের পরিবর্তন। এখন গর্ভধারণটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাইছে, আমাদের বাংলাদেশের আইনেও কিন্তু বলা আছে যে 18 আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়। সো আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু আমরা জানি মেয়েদের 18 বছর বয়সের আগে বিয়ে করা উচিত না এবং 20-এর আগে কিন্তু সন্তান গর্ভে নেওয়া উচিত না। সো বেসিক্যালি 20-এর আগে সন্তান গর্ভে নিলে কি হয় বলতো, ধরো তোমার বয়ঃসন্ধিকালীন পিরিয়ডে তুমি যদি একজন সন্তানকে তোমার গর্ভে ধারণ করো, ওই টাইমটায় তোমার নিজেরই আসলে সঠিক পরিপক্কতা হবে না। সো ওই টাইমে আসলে একটা বাচ্চা জন্ম দেওয়ার মতন পেটের মধ্যে তোমার বেসিক্যালি কোনো ধরনের জায়গাও থাকবে না। তার মানে আমাদেরকে বাচ্চা জন্ম দিতে হলে ওই নির্দিষ্ট একটা এজ পার করে তারপরে আসলে বাচ্চাকে গর্ভে ধারণ করতে হবে। সো বয়ঃসন্ধিকালে গর্ভধারণ করলে কি হয়, বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ি আমরা, মানে আমাদের নিজেদের মা এবং শিশু দুইজনেরই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যাও হয়, দেখবো অনেক বেশি শুকায় যায়, খুব রোগ হয়, সারাক্ষণ এগুলো লেগে থাকে। শিক্ষাগত সমস্যা হয় কিভাবে, ধরো ওই বয়ঃসন্ধিকালীন টাইমটার মধ্যে সে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে সেই গর্ভবতী অবস্থায় আসলে স্কুলে যেতে লজ্জাবোধ করে, এই জন্য তার আসলে পড়াশোনাটা ওখানে থেমে যায়। তার পারিবারিক বিভিন্ন রকমের সমস্যা হয়, যেহেতু সে হলো মানসিকভাবেও আসলে ওভাবে পরিপক্ক না। সো তার সংসারের মধ্যে অনেক রকমের ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং সে যেহেতু শারীরিকভাবে অসুস্থ থাকে, সে সংসারে বিভিন্ন রকমের কাজও করতে পারে না। এতে করেও তার সংসারে বিভিন্ন রকমের অশান্তি ক্রিয়েট হয়। তার কিন্তু এই যেহেতু শারীরিক সমস্যা থাকে, এই জন্য কিন্তু তাকে বিভিন্ন রকমের মেডিসিন, বারবার ডক্টরের কাছে যাওয়া, বিভিন্ন রকমের এইভাবে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই থাকে। সো আর্থিক সমস্যার মধ্যেও কিন্তু সে পড়তে পারে। এবার চলে যাব আমাদের জীবনের আবির্ভাবে। আমাদের জীবনের আবির্ভাব টপিকটাতে আমরা দেখতেছি যে জীবনের আবির্ভাব কিভাবে হয়, সন্তান জন্মদানের মাধ্যমে হয়। এখানে আমরা এই যে জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ নিয়েও আলোচনা করব এবং মতবাদ বিভিন্ন তত্ত্বগুলো নিয়ে আসলে আলোচনা করব। সো সন্তান জন্ম আসলে কিভাবে হয়, আমরা সন্তান জন্ম আসলে সন্তান আমরা বুঝি যে লিঙ্গ নির্ধারণের মাধ্যমে হয়। XX হলে মেয়ে হয়, XY হলে ছেলে হয়। এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, আমাদের মানুষের শরীরে বেসিক্যালি 23 জোড়া ক্রোমোজোম থাকে। কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। 22 জোড়া ক্রোমোজোমকে কি বলা হয়? অটোজোম বলা হয়। এবং এক জোড়া যেই বাকি ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, ওই এক জোড়া ক্রোমোজোমের ধরো মাতার শরীরের মধ্যে অলওয়েজ থাকে XX ক্রোমোজোম আর পিতার শরীরের মধ্যে থাকে XY ক্রোমোজোম। এটা হলো মাতা, এটা হলো পিতা, এবং তাদের দুইজনের মধ্যে গিয়ে ক্রস ওভারটা ঘটে আসলে একটা সন্তান জন্ম নেয়। তার মানে XX হলে আমাদের মেয়ে সন্তান জন্ম নেয় এবং XY হলে আমাদের ছেলে সন্তান জন্ম নেয়। এবার দেখো আমাদের জৈব ব্যক্তির সপক্ষে প্রমাণ যদি আমরা বলতে যাই, তাহলে এখানে আমাদের অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ সম্পর্কে আলোচনা করব, যে এখানে সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, লুপ্তপ্রায় অঙ্গ নিয়ে আলোচনা করব। এই ধরনের অঙ্গগুলো কেমন, ধরো এমন অঙ্গ আছে যেগুলো দেখতে আলাদা বাট তাদের কাজ একই রকমের, আবার এমন অঙ্গ আছে যেগুলো আসলে দেখতে একই রকমের বাট তাদের কাজ আলাদা, আবার এমন অঙ্গ আছে যেগুলো আমাদের শরীরে লুপ্তপ্রায়, একদম নাই এরকম হয়ে গেছে। সো আবার এখানে আমরা আণবিক জীববিজ্ঞান, জীবন্ত জীবাশ্ম ঘটিত প্রমাণ, ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ সম্পর্কে আলোচনা করব। জীবন্ত জীবাশ্ম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, জীবাশ্ম বলতে আমরা কি বুঝি, অনেক বছর আগের আসলে কোনো কিছুকে যখন আমরা পাই সেটাকে আমরা বলি জীবাশ্ম। সো ধরো অনেক বছর আগের গিয়ে একটা জীব, ঠিক আছে, ওইটার সমসাময়িক যেই জীবগুলো ছিল ওরা গিয়ে মারা গেছে অনেক আগে, কিন্তু ওইটা এখনো স্টিল বেঁচে আছে, তাহলে ওই ধরনের জীবাশ্মগুলোকে আমরা বেসিক্যালি জীবান্ত জীবাশ্ম বলে আলোচনা করি। তারপরে এখানে আমরা তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ নিয়ে আলোচনা করব। মতবাদের মধ্যে ল্যামার্ক যে ধরনের কথাগুলো বলেছে, ডারউইন যে ধরনের কথাগুলো বলেছে, সেগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। আশা করি আজকে ক্লাসে সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।